সানডে সাসপেন্স, শুধুমাত্র মির্চি 98.3-তে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শূন্য শুধু শূন্য নয়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 30শে মার্চ 1899 সালে, মৃত্যু 1970 সালে। বাঙালি পাঠক যদিও তাকে মনে রেখেছেন প্রধানত তার গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর জন্যই, তাছাড়াও উনি লিখেছেন একাধিক ঐতিহাসিক উপন্যাস এবং অজস্র ছোট গল্প। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধর আমি অগ্নি। শুরু হচ্ছে শূন্য শুধু শূন্য নয়। বাংলাদেশের নরম মাটি যেখানে শেষ হয়ে ছোট নাগপুরের পাথুরে কঠিনতা শুরু হয়েছে, সেখানে একটা ছোট্ট রেল স্টেশন ঘিরে 2-4টে লোকালয়। বেশিরভাগ ট্রেনই এখানে থামে না, হুইসল বাজিয়ে টিটকিরি দিতে দিতে চলে যায়। 2-একটা অতিমন্থর যাত্রী ট্রেন থামে, আর মালগাড়ি থামে। জায়গাটার পরিবেশ অত্যন্ত নিঝুম। যে 2-4টে মানুষ এখানে জীবনযাত্রা নির্বাহ করে, তাদের প্রকৃতিও নিঝুম। লোকগুলোকে দেখলে মনে হয় তারা এই মাত্র ঘুম থেকে উঠেছে কিংবা এক্ষুনি ঘুমিয়ে পড়বে। স্টেশন থেকে 1/2 মাইল দূরে একটা নিস্তরঙ্গ নদী আছে, সেটাও যেন ঘুমের ঘোরে যেতে যেতে পাথরের ওপর ঝিমিয়ে পড়েছে। পূর্ব বা পশ্চিম দিক থেকে ট্রেন এসে মাঝে মাঝে থামলে 2-একটা গ্রাম্য যাত্রী ভারী লটবহর নিয়ে গাড়ি থেকে নামে। তারপর সেই লটবহর মাথায় তুলে দিগন্তে বিলীন হয়ে যায়। স্টেশন থেকে যে পথ অসমতল দিগন্তের দিকে চলে গেছে, তার কোনো নির্দিষ্ট গন্তব্যস্থান আছে বলে মনে হয় না। মনে হয় এই পথে কিছু দূর গেলেই দেখা যাবে পাথরের কোনো এক ফাটলের মধ্যে ঢুকে পথটা পাহাড়ি ময়াল সাপের মতো কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে। ঘুম নগরীর রাজকুমারীর দেশ, শুধু রাজকুমারীরই সন্ধান কেউ জানে না। একদিন চৈত্রের অপরাহ্নে পূর্ব দিক থেকে একটা অতিমন্থর যাত্রী গাড়ি এসে স্টেশনে থামল। একজন মাত্র যাত্রী গাড়ি থেকে নামল, ভদ্র শ্রেণীর বাঙালি যুবক, সঙ্গে অনেক লটবহর। একটা তোরঙ্গ, 2টো কাঠের বাক্স, 2টো মোটাসোটা চটের বোঝা, একটা বড় সড়ো হোলডল, একটা কুকার। গাড়ির অন্য যাত্রীদের সাহায্যে মালগুলো নামাবার সঙ্গে সঙ্গে গাড়ি ফোঁস ফোঁস শব্দে অসন্তোষ জানাতে জানাতে চলে গেল। যুবকের চেহারা শৌখিন গোছের, লম্বা রোগা গড়ন, মাথার চুল ঢেউ খেলানো, কানের মূল পর্যন্ত জুলফি নেমে এসেছে, পাতলা গোঁফ, চোখে ধোঁয়াটে কাঁচের চশমা। বয়স আন্দাজ 23-24। যুবক এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। তারপর সে স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে দাঁড়াল। স্টেশন মাস্টার মাঝবয়সী হিন্দুস্তানি। ট্রেন পাস করিয়ে দিয়ে তিনি ইজি চেয়ারে লম্বা হয়ে আর এক প্রস্ত ঝিমোবার উপক্রম করছিলেন। যুবককে দেখে সোজা হয়ে বসলেন এবং চোখে চশমা পরলেন। মোটা কাঁচের ভেতর দিয়ে তার চোখের বিস্ময় আরো বেশি করে দেখা দিল। এই স্টেশনে এই শ্রেণীর যাত্রী তিনি প্রায় দেখেননি। যুবক বলল, আচ্ছা, স্টেশনে কুলি দেখছি না, কুলি কোথায়? স্টেশন মাস্টার চেয়ার থেকে উঠে এসে দরজার কাছে দাঁড়ালেন। আরো কিছুক্ষণ অবাক হয়ে যুবককে পর্যবেক্ষণ করলেন, কিন্তু যুবকের
প্রশ্নের উত্তর দিলেন না, কারণ উত্তর দিতে হলে বলতে হয় স্টেশনের একমাত্র কুলি স্টেশন মাস্টারের হুকুমে কাছের তাল গাছে চড়ে তাড়ির ভাঁড় পাড়তে গেছে। তিনি পাল্টা প্রশ্ন করলেন, বলছি আপনি কোথায় যাবেন? কাছেই বাজ পড়া বাংলো আছে, সেইখানে যাব। স্টেশন মাস্টারের চোখের বিস্ময় এবার চশমার কাঁচকেও ছাড়িয়ে গেল। তিনি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, বাজপাড়া বাংলো মানে মোহনলাল শেঠের কুটি? সেখানে তো কেউ নেই, তালা লাগানো। যুবক পকেট থেকে চাবি বের করল। এই যে বাড়ির চাবি, মোহনলাল আমার বন্ধু, আমাকে তার বাংলোয় থাকতে দিয়েছে। হ্যাঁ, ও আচ্ছা। বলছি যে তা আপনি ওখানেই থাকবেন? শোনেন, ও বাংলোয় থাকবেন না। যুবক ভুরু তুলে বলল, থাকবো না কেন? স্টেশন মাস্টার ঘরের বাইরে বেরিয়ে এলেন। অত্যন্ত সাবধানে প্ল্যাটফর্মের চারিদিক দেখলেন, তারপর ষড়যন্ত্রকারীর মতো গাঢ় নিচু স্বরে বললেন, ও বাংলোয় দেও আছে। যুবকের ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিল। সে বলল, দেও? মানে ভূত? স্টেশন মাস্টার ঘাড় নেড়ে আশঙ্কার সম্মতি জানালেন। যুবক হেসে উঠে বলল, ভালোই হলো, একজন সঙ্গী পাওয়া যাবে। স্টেশন মাস্টার এবার গম্ভীর হয়ে গেলেন। যে অর্বাচীন ভূত প্রেত নিয়ে মশকরা করে তাকে সদুপদেশ দিতে যাওয়া পণ্ডশ্রম। তিনি হাত বাড়িয়ে বললেন, আপনার টিকিটটা দেখান। যুবক টিকিট বের করে দিল। স্টেশন মাস্টার টিকিট পরীক্ষা করলেন, তারপর টিকিট পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বললেন, কুলি জরুরি কাজে বাইরে গেছে, আপনার যদি মুটের দরকার হয় ওই স্টেশনের বাইরে যান, সামনে মুদির দোকান আছে, ওইখানে লোক পাবেন। যুবক বাইরে গিয়ে মুদির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। দোকানটা একদিকে মুদি ও মিষ্টির দোকান, একদিকে চাল ডাল মশলা, অন্যদিকে লাড্ডু মিঠাই পকোড়া। ময়রা দোকানে বসে পকোড়া ভাজছিল আর দুজনের সাথে কথা বলছিল। যুবককে দেখে ময়রা গল্প থামিয়ে তার উদ্দেশ্য জানতে চাইল। সব কথা শুনে তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। ভূতের বাড়িতে মানুষ থাকবে, এ তো বড় বেকুবের কথা। যুবক বলল, আগে আমার একখানা মুটে চাই। মোট বহনের প্রস্তাবে মুদি আপত্তি করল না, বরং 1 টাকা মজুরির লোভে সবাই মিলে প্ল্যাটফর্মে এসে মালপত্র মাথায় তুলল। যুবক লক্ষ্য করল, যাত্রা শুরু করার আগে মুদি নিজের দোকান থেকে কিছু মিষ্টি আর তেলে ভাজা পুঁটলি করে বেঁধে নিল। যুবক মোটবাহীদের সাথে যেতে যেতে জিজ্ঞেস করল, সঙ্গে খাবার নিলে যে? বাজপড়া বাড়ি কি অনেক দূর? মুদি বলল, अजी पास ही में है, वो খাবার নিলাম দেওকে চড়াবো বলে। ও আচ্ছা আচ্ছা, ভূতকে খেতে দেবে? খাসা ভূত তো, পিন্ডি খায় না, তেলে ভাজা খায়। जी वो हम सभी मतलब পালা করে ভোগ দিই। ভোগ না দিলে কি হয়? ও কি বলা যায় হুজুর, ঘরে আগুন লেগে যেতে পারে। মুদির একজন সাথী বলল, ভূত আজ পর্যন্ত কারোর ঘরে আগুন লাগায়নি হুজুর, কিন্তু একদিন খাবার না পেলেই কারুর না কারুর ঘরে ঢুকে খাবার খেয়ে যায়, ফেলে ছড়িয়ে নষ্ট করে। তাই আমরা ব্যবস্থা করেছি, যার যেদিন পালা সে সেদিন মুদি ভাইকে 4 পয়সা দেয়, মুদি ভাই দেওকে খাবার দিয়ে আসে। ভূতকে তোমরা কেউ দেখেছো? বাবু শুরুর দিকে কেউ কেউ ছায়া মূর্তি দেখেছিল, এখন আর দেখা যায় না। আচ্ছা, ভূত যে বাজপড়া বাড়িতেই থাকে সেটা জানলে কি করে? घर में बाज पड़ार কিছুদিন के अंदर ही वो ভূতের আবির্ভাব হয়। প্রায় 10 বছরের কথা। যারা এই बाज पड़ाए जो मर गए थे उनमें से एक
তাদেরই একজন ভূত হয়ে ই আয়া হ্যায় वापस। বাজপড়া বাড়ির একটা ইতিহাস আছে। 15-16 বছর আগে মদন শেঠ নামে এক ধনী ব্যবসায়ী বিনোদনের জন্য নির্জন জায়গায় এই বাড়িটা করেছিলেন। তিনি বছরে 2-1 বার এসে থাকতেন বাড়িতে। বাড়ি ফাঁকা থাকলে তার ব্যবসার অংশীদার নিধিরাজ মল্লিকও মাঝে মাঝে আসতেন। একবার প্রায় বছর 10 আগে নিধিরাজ এসেছিলেন, সঙ্গে তার স্ত্রী ও ছোট ছেলে মেয়ে ছিল। গ্রীষ্মকাল। হঠাৎ একদিন কাল বৈশাখী দেখা দিল। সে কি প্রচন্ড প্রচন্ড ঝড়, সঙ্গে বজ্রপাত। ঝড়ের দাপট চলল বেশ কিছুক্ষণ। তারপর ঝড় থামলে দেখা গেল বাড়ির মাথায় বাজ পড়েছে। নিধিরাজ মল্লিক আর তার পরিবারের কেউ বেঁচে নেই। খবর পেয়ে বাড়ির মালিক মদন শেঠ যখন এসে পৌঁছলেন, তখন অধিকাংশ মৃতদেহ শেয়ালে টেনে নিয়ে গেছে। মদন শেঠ সেই যে বাড়িতে তালা লাগিয়ে বেরোলেন, আর কোনোদিন এই বাড়িতে পা দেননি। তারপর মদন শেঠের মৃত্যু হয়েছে। এখন তার ছেলে মোহনলাল এই বাড়ির মালিক, কিন্তু সেও এখনো এই বাড়িতে আসেনি। একদিনের জন্য না, শুধু বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তাকে বাড়িতে থাকতে দিয়েছে। আমাদের গল্পের যুবকই মোহনলালের সেই বন্ধু। এবার এই যুবকের অজ্ঞাতবাসের ইতিহাস এখানে বলা যেতে পারে। যুবকের নাম গৌরমোহন সাহা। বড় ব্যবসাদারের একমাত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেও সে যখন ছবি আঁকতে শুরু করল, তখন তার পিতৃদেব মনের দুঃখে ইহজগৎ ত্যাগ করলেন। বাড়িতে রইলেন গৌরমোহন আর তার সৎমা শশীমুখী। শশীমুখী সৎমা হলেও গৌরমোহনকে অত্যন্ত ভালোবাসতেন। তার নিজের কোনো সন্তান ছিল না। তিনি ছেলেকে পৈতৃক ব্যবসায় নিযুক্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে ছবি আঁকতে লাগল। ছেলের ইহকাল পরকাল নষ্ট হয়ে যাচ্ছে দেখে শশীমুখী তার বিয়ের আয়োজন করলেন, কারণ পুরুষের মন সংসার ধর্মে আকৃষ্ট করার জন্য বিয়েই সর্বশ্রেষ্ঠ উপায়। শশীমুখী পাত্রীও ঠিক করে ফেললেন। কন্যাকে স্বচক্ষে দেখেও যখন গৌরমোহন অটল রইল, শশীমুখী যুক্তিতর্কের পথ ছেড়ে আরো জোরদার রাস্তা ধরলেন। তিনি ছেলেকে বললেন, আর দেরি করা চলবে না। পরশু রোববার ওরা তোমাকে আশীর্বাদ করতে আসবে। সব ঠিক হয়ে গেছে, আর দেরি করা চলবে না। নোটিস নয়, এই তো একেবারে সমন, গ্রেপ্তারি পরোয়ানা। গৌরমোহনের মাথায় আকাশ ভেঙে পড়ল, কিন্তু সে মায়ের সঙ্গে কখনো তর্ক করে না। মায়ের কথার অবাধ্য হওয়ার মতো রুক্ষতা তার চরিত্রে নেই। একান্ত বাধ্য হয়ে সে ছুটে গেল তার প্রাণের বন্ধু মোহনলালের কাছে। মোহনলাল গৌরমোহনের সমবয়সী হলেও সে বিবাহিত ও বিষয় বুদ্ধি সম্পন্ন যুবক। সে গৌরমোহনকে সৎ পরামর্শ দিল। বলল যে পালিয়ে গেলে মাতৃ আজ্ঞা লঙ্ঘন করা হয় না। কিছুদিন অজ্ঞাতবাসে থাকলেই মাতৃদেবী ধাতস্থ হবেন। এরপর গৌরমোহন আর বাড়ি ফেরেনি। বাজপড়া বাড়ির চাবি নিয়ে অজ্ঞাতবাসে বেরিয়ে পড়েছে। অবশ্য বাড়িটার যে ভৌতিক দুর্নাম আছে সে কথা সে আগে জানত না। জানলেও তার পরিকল্পনায় অবশ্য কোনো পরিবর্তন হতো না।
15 মিনিট পরে লটবহর নিয়ে গৌরমোহন বাজপড়া বাড়ির সামনে এসে দাঁড়ালো। জীর্ণ ভাঙাচোরা পাঁচিল ঘেরা বিঘাখানেক জায়গা শুকনো আগাছায় ভরা। তার মাঝখানে ছোটখাটো একটা একতলা বাড়ি। বাড়ির প্রবেশ পথের ফটক অদৃশ্য হয়েছে, শুধু দুটো থাম দাঁড়িয়ে আছে। থামের দুপাশে দুটো গাছ তোরণের মতো প্রবেশ পথের ওপর ঝুঁকে রয়েছে, আর এই গাছ দুটোর ফাঁক দিয়ে 30-40 গজ পেছনে বাড়িটা দেখা যাচ্ছে। বাড়িতে ঢোকবার আগে মুদি খাবারের পুঁটলি গাছের ডালে টাঙিয়ে দিল। গৌরমোহন জিজ্ঞেস করল, ভূত বুঝি ওই গাছে বসে খাওয়া দাওয়া করে? মুদি কোনো উত্তর দিল না। ভূতের আস্তানায় দাঁড়িয়ে ঠাট্টাই আর কি করা, মোটেই নিরাপদ নয়। অতঃপর বাড়ির দিকে যেতে যেতে গৌরমোহন লক্ষ্য করল, ফটক থেকে শুরু করে বাড়ি পর্যন্ত আগাছার ভেতর দিয়ে একটা পায়ে হাঁটা পথের চিহ্ন গেছে, অস্পষ্ট। কঠিন মাটির ওপর কোনো দাগ নেই, শুধু শুকনো আগাছা দুপাশে একটু সরে গিয়ে যেন যাতায়াতের পথ ছেড়ে দিয়েছে। গৌরমোহন জিজ্ঞেস করল, এ বাড়িতে কেউ থাকে নাকি? মুদি চোখ কপালে তুলে বলল, क्या बात कर रहे हुजूर? ये तो साहस कार। চোর ডাকাত? ये देशे मानुष ही नहीं, और जो है उनके पास पैसा नहीं है। चोर डाकात आजबे किसेर जोन्ने? हम 20 सालों में यहाँ पे चोर डाकातेर नामও শুনিনি। গৌরমোহন ভাবল হয়তো শেয়াল কুকুর এদিক দিয়ে যাতায়াত করে। আরো কিছু দূর এগিয়ে দেখল ওই অস্পষ্ট পথটা বাড়ির সদর দরজার দিকে না গিয়ে বাড়ির পাশ দিয়ে পেছন দিকে চলে গেছে। সদর দরজায় মরচে ধরা তালা লাগানো। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে তালা খুলে গেল। গৌরমোহন বাড়ির ভেতরে প্রবেশ করল। সে ভেবেছিল এত বছরের পড়ে থাকা অব্যবহৃত বাড়ির মেঝেতে পুরু হয়ে থাকবে ধুলোর আস্তরণ। ঘরের কোণে কোণে ময়লা মাকড়সার জাল ধুলোর ভারে ঝুলে পড়বে। সে মনে মনে ভেবেই রেখেছিল কুলিদের আরো কিছু পয়সা দিয়ে অন্তত একটা ঘর পরিষ্কার করিয়ে নেবে। কিন্তু এ কি? ঘরের মেঝে একেবারে চকচক করছে, কোথাও অপরিচ্ছন্নতার কোনো চিহ্ন নেই, যেন অতিথির আগমন প্রত্যাশা করে কেউ সমস্ত ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখেছে। গৌরমোহন অন্য ঘরগুলো পরীক্ষা করে দেখল। বসবাসের জন্য 4খানা ঘর, তাছাড়া রান্নাঘর, স্নানের ঘর ইত্যাদি রয়েছে। সমস্তই ঝাড়া মোছা, ব্যবহারের জন্য একেবারে প্রস্তুত। বাড়ি অনেকদিন বন্ধ থাকলে যে বিচ্ছিরি অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে গন্ধ পাওয়া যায় সেটা একেবারেই নেই, বরং যে গন্ধটা গৌরমোহনের নাকে এলো তা এ বাড়ির পক্ষে অবিশ্বাস্য। এ তো মানুষের গন্ধ। যে বাড়িতে মানুষ বসবাস করে সে বাড়ির হাওয়া বাতাসে একটা সহজ স্বাভাবিক গন্ধ থাকে। এ তো একেবারে সেই গন্ধ। কিন্তু এ বাড়িতে এরম গন্ধ এলো কোথা থেকে? বাড়ির দরজায় তো তালা লাগানো ছিল। তাহলে কি? গৌরমোহনের হঠাৎ কাঁটা দিয়ে উঠল। এটা ঠিক ভয়ের রোমাঞ্চ নয়, স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া। মনকে শক্ত করে সে বাইরের ঘরে ফিরে এলো। মুদি ও তার সঙ্গীদের মজুরি মিটিয়ে দিল গৌরমোহন। মুদি জিজ্ঞেস করল, हुजूर, रात में क्या खाएंगे आप? अगर अगर हुक्म हो तो गरम गरम पूरी
और सब्जी लाके दे। গৌরমোহন বলল, না, আজ রাতে আর কিছু দরকার হবে না। আমার সঙ্গে যা আছে তাতেই আজ হয়ে যাবে। যদি কিছু দরকার হয় কাল সকালে তোমার দোকানে যাব। মুদি ঘাড় নেড়ে সঙ্গীদের নিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই গৌরমোহনের মনে হলো এই বাজ পড়া বাড়িতে সে একা, একেবারে একা। নিজেকে সে বোঝাতে লাগলো একা থাকবার জন্যই তো সে এখানে এসেছে। নিজেই নিজের জন্য রান্না করবে, খাবে, ঘুমোবে, আর মনের সুখে ছবি আঁকবে। সবসময় বিয়ে করো বিয়ে করো এই তাগাদা তাকে আর শুনতে হবে না। গৌরমোহন বাড়ির বাইরে বেরিয়ে এলো। এককালে বোধ হয় বাড়ির চারপাশে অনেক ফুলের গাছ ছিল। এখন বাগানের আর কোনো চিহ্ন নেই। বর্ষার জল পেয়ে যে আগাছা প্রতি বছর জন্ম নেয় তারাও এখন রোদে পুড়ে খড় হয়ে গেছে। সেই খড়ের ভেতর দিয়ে অস্পষ্ট পায়ে হাঁটা পথের ইশারা। গৌরমোহন সেই ইশারা অনুসরণ করে বাড়ির পেছন দিকে চলল। ওদিকটা এখনো দেখা হয়নি। পথটা বাড়ির পাশ দিয়ে গিয়ে পেছনে খিড়কির দরজার কাছে শেষ হয়ে গেছে। গৌরমোহন দরজা ঠেলল, না, ভেতর থেকে বন্ধ। তারপর সে পেছন দিকে তাকালো। তার চোখ বিস্ময় পরিপূর্ণ। পেছন দিকে পাঁচিল নেই, তার বদলে একটা চওড়া সিঁড়ি ধাপে ধাপে নেমে গেছে। যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখানে একটা স্বচ্ছ শীর্ণ নদী পাহাড়ি মেয়ের মতো যেন শুয়ে আছে। ওপরে পাথরের ঢালু পাড়। বাড়ির পেছন দিকে লুকোনো এই দৃশ্যটা দেখে গৌরমোহন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। চারদিকের পাথরের শুষ্কতার মাঝখানে এ যেন এক অপূর্ব শান্তি। গৌরমোহন ঘাটে গিয়ে দাঁড়ালো। তারপর নেমে গেল ঘাটে। জুতো খুলে ঘাটের শেষ সিঁড়িটায় এসে পা ডুবিয়ে দিল। আহ, কি ঠান্ডা জল! রক্তবর্ণ সূর্যের ভয়ে হাওয়ার সমস্ত শীতলতা যেন এই জলের মধ্যেই আশ্রয় নিয়েছে। সে চোখে মুখে জল দিল। ঠিক করল কাল সকালে উঠেই নদীতে স্নান করবে। ঘাট থেকে ফেরার সময় গৌরমোহন আবার পথের অস্পষ্ট রেখা দেখতে পেল, কিন্তু সে আনমনা না। ঘাট থেকে খিড়কি পর্যন্ত রেখা চলে গেছে। যদি শেয়াল কুকুরই হয় তাহলে তারা সদর দরজায় আসে কেন? আর সেখান থেকে ঘাটেই বা যায় কিসের জন্য? গৌরমোহনের অন্যমনস্ক মনে কোনো প্রশ্ন জাগল না। সূর্য দিগন্ত রেখা স্পর্শ করেছে। গৌরমোহন বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একটা কথা মনে পড়ায় সে আবার ফটকের দিকে চলল। ফটকের গাছের ডালে যেখানে মুদি খাবার পুঁটলি টাঙিয়ে দিয়েছিল, গৌরমোহন সেখানে গিয়ে দাঁড়াল। দেখল পুঁটলি অদৃশ্য হয়েছে। বাড়িতে আসবাবপত্র কিছুই নেই। একটা ঘরে একখানা লোহার খাট আছে মাত্র। গৌরমোহন হোলডল টেনে বিছানা করে ফেলল। আজ রাতের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিছু বের করে রাখল, লণ্ঠন, মোমবাতি, স্টোভ ইত্যাদি। স্টোভ জ্বালিয়ে চায়ের জল বসালো। সঙ্গে প্রচুর খাবার রয়েছে, চিংড়ি মাছের কাটলেট, হিঙের কচুরি, কড়া পাকের সন্দেশ।
গৌরমোহন দুটো সন্দেশ আর একটা কাটলেট বের করে রাখল প্লেটে। পাশে রাখা সুগন্ধি চায়ের কাপটা মুখে তুলতে যাবে এমন সময় সদর দরজায় খুটখুট শব্দ। গৌরমোহন চমকে মুখ তুলল, তারপর গলা চড়িয়ে বলল, কে? দরজার ওপার থেকে কেউ সাড়া দিল না, কিন্তু আবার খুটখুট শব্দ হলো। গৌরমোহন উঠে গিয়ে দরজার সামনে দাঁড়ালো, আবার প্রশ্ন করল, আরে কে? কে ওখানে? কি চাও কি? এবারও কোনো সাড়া নেই। গৌরমোহন একটু ইতস্তত করল, যদি চোর ডাকাত হয়, কিন্তু চোর কি বা নেবে তার কাছ থেকে। সে সাহস করে দরজা খুলে ফেলল। বাইরে কেউ নেই, শুধুই অন্ধকার। পকেট থেকে টর্চ বের করে গৌরমোহন আলো ফেলল বাইরে। মানুষ তো নয়, এমনকি কুকুর বেড়ালকেও দেখা গেল না। হাওয়া হবে, হাওয়ার ধাক্কাতেই দরজায় শব্দ হয়েছে হয়তোবা। দরজা বন্ধ করে সে চা খেতে বসল, কিন্তু বসেই চমকে উঠল। প্লেটে মাত্র একটা সন্দেশ রয়েছে, কাটলেট উধাও। চারিদিকে ভালো করে তাকালো সে। হ্যাঁ, কি কাটলেটটা? তবে কি বেড়াল ঢুকেছিল? তার কিছুক্ষণের অনুপস্থিতি সুযোগ নিয়ে কাটলেট নিয়ে পালিয়েছে? তাই হবে, এছাড়া আর কি হতে পারে? বেড়ালে মুখ দিয়ে গেছে, আর এটা খাওয়া যাবে না। সে সন্দেশ সমেত প্লেটটা সরিয়ে রাখলো পাশে। তারপর টর্চ হাতে নিয়ে প্রত্যেকটা ঘর ভালোভাবে পরীক্ষা করল। কোথাও বেড়ালের কোনো নাম গন্ধ নেই। তার মনে কিরকম একটা সংশয়ে দানা বাঁধছে। তাহলে কি এতগুলো লোক যা বলেছিল সব সত্যি? ভূত যদি থেকেও থাকে, সে এখনো পর্যন্ত তার কোনো ক্ষতি করেনি, শুধু তার খাবার খেয়ে গেছে। সেক্ষেত্রে ভূতের সাথে তার নিজের খাবার দাবার ভাগ করে নিতে কোনো আপত্তি নেই। এইভাবে সে নিজের মনকে নানান যুক্তি দিয়ে শক্ত করছে এমন সময় বাইরের ঘর থেকে একটা অস্পষ্ট শব্দ এলো তার কানে। গৌরমোহন নিঃশব্দে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে উঁকি মারল ঘরে। কেউ নেই। টর্চ জ্বালিয়ে তাড়াতাড়ি ঘরের চারদিক দেখল। সদর দরজা আগের মতো বন্ধ, ঘর ফাঁকা। শুধু বেড়ালের ইঁটো ভেবে যে সন্দেশের প্লেটটা সে সরিয়ে রেখেছিল সেটা খালি হয়ে গেছে। গৌরমোহন মনে মনে মন্তব্য করল, বাবা, এ তো পেটুক ভূত। তেলে ভাজা থেকে সন্দেশ কিছুই দেখছি বাদ দেয় না। রাত মাত্র 8:30 হবে, কিন্তু সারাদিনের পথের ক্লান্তি নেমে আসছে দু চোখে। গৌরমোহন খুব একটা দেরি না করে রাতের খাবার সেরে সেদিনের মতো শুয়ে পড়ল। খোলা জানলা দিয়ে ফুরফুরে বাতাসের স্পর্শে তার চোখ জুড়িয়ে এলো। পরদিন সকালে যখন ঘুম ভাঙল গৌরমোহনের, ঘড়িতে তখন ভোর 5টা হবে। এক ঘুমেই রাত কাবার হয়েছে। ভূতের উৎপাত কিছু হয়নি। তবু তার মনে হলো ঘুমের মধ্যে
সে নানান রকম স্বপ্ন দেখেছে। কে যেন তার খাটের চারপাশে সারা রাত ঘুরে বেরিয়েছে। মাথার কাছে এসে মুখের ওপর ঝুঁকে মুখ দেখার চেষ্টা করেছে। পাখির পালকের মতো নরম আঙুল তাকে স্পর্শ করেছে, কিন্তু না, এসবই স্বপ্ন মাত্র। সে উঠে বসে আড়মোড়া ভেঙে হাই তুলল। সকাল সকাল ঘাট থেকে স্নান সেরে নেওয়া যাক ভাবতে ভাবতে খাট থেকে উঠে সে খিড়কির দরজার সামনে গিয়ে দাঁড়াল। খিড়কির দরজা খুলতে গিয়ে আজ প্রথমবার গৌরমোহন চমকে উঠল। খিড়কির দরজা ভেজানো রয়েছে বটে, কিন্তু খিল আর ছিটকিনি খোলা। তার বুকের ভেতরটা একবার ধক করে উঠল। কাল রাতে শোয়ার আগে সে তো ভালো করে দেখেছিল যে দরজা বন্ধ আছে, তবে গৌরমোহন স্থির হয়ে চিন্তা করল, ভূত আছে, আছেই। আর কাল রাতে দরজা বন্ধ করার সময় সে ভূত এই বাড়ির মধ্যেই ছিল। তারপর কোনো এক সময় দরজা খুলে বাইরে চলে গেছে। বাবারে, অশরীরী আত্মা বলে কথা। কিন্তু না, ভয় পেলে তো আর চলবে না। ভূতের সঙ্গে যখন এক বাড়িতে থাকতেই হবে, তখন ভয় করলে কি করে চলবে? বিশেষত ভূত যেমনই হোক, তার স্বভাবখানা শান্তশিষ্ট। গৌরমোহন এ বাড়িতে আসাতে সে যে বিরক্ত হয়েছে তার কোনো প্রমাণ নেই। তবে সে কেন ভূতকে ভয় করবে? ভাবতে ভাবতে সে নদীর ঘাটে পৌঁছল, আর সেখানে গিয়ে চমকে উঠল দ্বিতীয়বার। ঘাটের মাথায় দাঁড়িয়ে সে দেখল ঘাটের কিনারে নদীর শান্ত জলে কিরকম একটা তোলপাড় চলছে, যেন কেউ হাত পা ছুঁড়ে সাঁতার কাটছে, অথচ জলে কাউকে দেখা যাচ্ছে না। গৌরমোহন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ জলের আলোড়ন শান্ত হল। একটা চিৎকারের মতো শব্দ শোনা গেল, যেন যে স্নান করছিল আগন্তুককে দেখতে পেয়েছে। তারপর একটা আশ্চর্য ব্যাপার ঘটল। গৌরমোহন বিস্মিত চোখে দেখল জলের প্রান্তে প্রথমে মৃদু কম্পন, তারপর এক জোড়া জলে ভেজা পায়ের ছাপ ধাপে ধাপে উঠে আসছে। কোনো মানুষ নেই, শুধু মানুষের ভেজা পায়ের ছাপ। সেই ছাপ ঘাটে সিঁড়িগুলো পেরিয়ে মাটির ওপর অদৃশ্য হয়ে গেল। গৌরমোহন কিছুক্ষণ পায়ের দাগগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে সিঁড়ির ওপর বসে পড়ল। আচমকা এই অতি প্রাকৃতিক ব্যাপার দেখে সে খানিক হতভম্ব। কি কাণ্ড! এই কেমন ভূত! খিদে তেষ্টা রয়েছে, দরজা খুলে বাড়ির বাইরে আসে, নদীর জলে খেলা করে, সবই তো মানুষের মতো, শুধু শুধু চোখে দেখা যায় না। আরো কিছুক্ষণ বসে রইল সে। চোখের সামনে ভেজা পায়ের ছাপগুলো মিলিয়ে গেল একটা একটা করে। তারপর সে জলে নামল। নদীর ঠান্ডা জলে তার মনের আলোড়ন কিছুটা শান্ত হল। স্নান শেষ করে বাড়ি ঢুকে সদর দরজাটা খুলে দিল গৌরমোহন।
তারপর চা আর পাউরুটি নিয়ে খেতে বসবে এমন সময় মনে পড়ল গতকাল রাতে একটা কৌটোর মধ্যে কিছু খাবার রেখে গিয়েছিল, ভূত খায় কিনা দেখবার জন্যে। কৌটোর ঢাকনাটা আটকানো ছিল। গৌরমোহন সেটা খুলে ফেলল। খালি কৌটোর দিকে তাকিয়ে সে কিছুক্ষণ চিন্তা করল। তারপর আশেপাশে শূন্যতার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল, তুমি এখন কিছু খাবে? কান খাড়া করে রইল বেশ খানিক্ষণ, কিন্তু না, কিছুই শুনতে পেল না। হতে পারে ভূতটা কথা বলতে পারে না। সে আরেক কাপ চা ঢালল আর সঙ্গে 2 পিস পাউরুটি রেখে দিল খানিকটা দূরে। তারপর নিজে চা জল খাবার খেতে খেতে আর চোখে দেখতে লাগলো। ভূত কিন্তু খেতে এলো না। চা পাউরুটি যেমন ছিল তেমনই পড়ে রইল। জল খাবার সেরে গৌরমোহন উঠে দাঁড়ালো। এবার ঘরটা একটু গোছাতে হবে, জিনিসপত্র সব ব্যাগ থেকে বের করতে হবে। হঠাৎ তার চোখ পড়ল বাইরের সদর দরজার দিকে। গৌরমোহন এগিয়ে এলো। আরে, এ তো সেই মুদি। গৌরমোহন তাকে হাতছানি দিয়ে কাছে ডাকল। মুদি গোল গোল চোখ করে তাকে জিজ্ঞেস করল, हुजूर आप जिंदा है? আলবাত জিন্দা হ্যায়। তুমি কি ভেবেছিলে ভূতে আমার ঘাড় মটকেছে? मतलब आपने आप कछु দেখেননি? ভূত দেখিনি। वो আপনি ব্রাহ্মণ नहीं আছেন, इसीलिए देव আপনাকে দেখা দেয়নি। पर वो है, एक दिन দেখা দিবে। আমি তো তাকে দেখবার জন্য চোখ পেতে আছি, কিন্তু ও কথা থাক। আমার 1 বোতল কেরোসিন আর কিছু কাঠকয়লা চাই, তুমি এনে দিতে পারবে? हुजूर এখন তো পারবো না, आधा घंटा में ट्रेन আসবে। अभी हमारा जलेबी भाजना बाकी আছে। তবে আপনি अगर आप हमारे संग আসেন তাহলে দিতে পারি। বেশ, চলো। গৌরমোহন সদর দরজায় তালা দিয়ে মুদির সঙ্গে বেরিয়ে পড়ল। ফটকের ভেতর দিয়ে যাবার সময় মুদিকে জিজ্ঞেস করল, আচ্ছা, একটা কথা বলো, তুমি আজ এত ভোরবেলায় এদিকে এলে যে? মুদি ফটকের কাছের গাছটা দেখিয়ে বলল, দেওয়ের জন্য ভোগ এনেছিলাম হুজুর। গৌরমোহন দেখল গাছের ডালে শালপাতার মোড়ক ঝুলছে। সে প্রশ্ন করল, তোমরা কবার ভূতের ভোগ চড়াও? दिन में एक ही बार चढ़ाते हैं हुजूर, কখনো সকালে কখনো শাম কো। ও আচ্ছা আচ্ছা, তাই জন্যই ভূতের পেট ভরে না। কি? মুদি চমকে গিয়ে তার দিকে তাকালো। তারপর জিজ্ঞেস করল, পেট ভরে কিনা তে আপনি কি করে জানলেন? গৌরমোহন কোনো উত্তর দেয় না, শুধু মুচকি হাসে। প্রায় আধ ঘন্টা পরে গৌরমোহন ফিরে এলো, সঙ্গে কেরোসিনের বোতল আর কাঠ কয়লার পুঁটলি। ফটক পার হবার সময় সে লক্ষ্য করল যে গাছের ডালে মোড়ক যেমন ঝুলছিল তেমনই আছে। সে মনে মনে হাসল, ভূতের বোধহয় লাড্ডু পাকোড়াতে আর রুচি নেই। তালা খুলে ঘরে ঢুকে গৌরমোহনের চক্ষু চড়ক গাছ। ঘরটা পরিষ্কার করে ঝাঁট দেওয়া, জিনিসপত্র সুন্দর করে গোছানো, একটা জিনিসও খোয়া যায়নি। রান্নাঘরের কুকার বাসনপত্র সব গুছিয়ে রাখা আছে, এমনকি সকালে সে যে 2টো কাপ আর প্লেটে খাবার ঢেলেছিল সেটাও ধুয়ে মেজে রাখা রয়েছে। গৌরমোহন উচ্চ কণ্ঠে হাসতে লাগলো কিছুক্ষণ। তারপর ঘড়ির দিকে তাকালো। মাত্র 8টা। এত তাড়াতাড়ি দুপুরের রান্না তোড়জোড় করার কোনো মানেই হয় না।
ভূতের সঙ্গে আলাপ জমাতে পারলে মন্দ হতো না, কিন্তু সে তো আবার কথাই বলে না। একতরফা আলাপ কি আর বেশিক্ষণ জমে? তবু গৌরমোহন চেষ্টার কোনো ত্রুটি রাখল না। এ ঘর ও ঘর ঘুরতে ঘুরতে অশরীরীর উদ্দেশ্যে বলল, এই যে বলি, শুনছো? দেখো, আমি তোমার নাম জানি না, কিন্তু তুমি আমার বন্ধু। আমার কত কাজ করে দিয়েছো। আমার বন্ধু ভাগ্য খুব ভালো, জানো। ওদিকে মোহনলাল আর এদিকে তুমি। বলছি কি, এসো না, দুজনে বসে খানিক গল্প করি। আচ্ছা, এই যে তুমি আমায় দেখতে পাচ্ছ, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি না, এ কেমন ব্যাপার বলো? আচ্ছা, দেখা যদি না দাও, অন্তত কথা তো বলো। আচ্ছা বেশ, কি রান্না করবো বলো আজ? আমার সঙ্গে চাল, মুগের ডাল, ময়দা, আলু, পটল, পেঁয়াজ সব আছে। ভালো ঘি আছে, খাঁটি সর্ষের তেল আছে। বলো না কি রাঁধি? তুমি যা বলবে তাই রাঁধবো। দুজনে মিলে বেশ খাওয়া যাবে। কি গো, শুনছো? কিন্তু কোনো ফল হলো না। গৌরমোহন বুঝতে পারল ভূত কাছেই আছে, তার কথা শুনতেও পাচ্ছে, তাকে দেখতেও পাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। হয়তো ভূতেরা কথা বলতে পারে না। আরো কিছুক্ষণ ব্যর্থ চেষ্টার পরে হাল ছেড়ে দিয়ে সে অন্য কাজে মনোনিবেশ করল। কাজ বলতে অবশ্য কিছুই নেই এখানে। খানিক এ ঘর ও ঘর পায়াচারি, তারপর রান্নার জোগাড় শুরু করলো। বেশি কিছু নয়, ভাত, আলু ভাতে, আলু পটলের ডালনা, সঙ্গে ঘি আছে, এতেই হয়ে যাবে। বেশি সময় লাগবে না সেসবে। রান্না সেরে বিছানায় চিত হয়ে শুয়ে পা নাড়তে নাড়তে তার মনে পড়ল কলকাতার কথা। ওখানে এখন কি পরিস্থিতি কে জানে। মা বোধ হয় এতক্ষণে গোটা কলকাতা চষে ফেলেছেন। তিনি যদি একবার জানতে পারেন যে মোহনলাল এই ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাহলে তাহার আর রক্ষে থাকবে না। মোহনের জীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠবে। অলস ঘড়ি দুপুর 12টা পেরিয়েছে অনেক কষ্টে। যাক, এবার খেতে বসা যাক। দু জায়গায় খাবার বেড়ে গৌরমোহন বলল, তুমি কিন্তু খেতে বসলে পারতে, একসঙ্গে খাওয়ার পাট চুকিয়ে নেওয়া যেত। যাই হোক, তোমার যা ইচ্ছে। আমার সামনে যদি খেতে সংকোচ হয়। আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে গৌরমোহন বিছানায় গা এলিয়ে দিল। তার চোখ খানিক জুড়িয়ে এসেছে। ঘুমের মধ্যে হঠাৎ সে শুনতে পেল খিড়কি দরজা খোলার শব্দ হচ্ছে। বোধহয় ভূত দরজা খুলে নদীর ঘাটে গেল। কে জানে আলু ভাতে আলু পটল ভূতের কেমন লেগেছে। গৌরমোহন এবার ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল প্রায় দুপুর 3টে। সে তাড়াতাড়ি উঠে চোখে মুখে জল দেবার জন্য রান্নাঘরে গিয়ে দেখে দুপুরের সমস্ত এঁটো বাসন ভূত মেজে ধুয়ে ঘরের এক কোণে উপুড় করে রেখে গেছে। মনে মনে ভূতকে ধন্যবাদ জানিয়ে সে ছবি আঁকার ঘরে গেল। এই ছবি আঁকার ঘরের একটা জানলা দিয়ে নদী আর ঘাটের দৃশ্য দেখা যায় স্পষ্ট। বাইরে তখন অপরাহ্নের সঞ্চিত সূর্যতাপ নিথর হাওয়ায় সূক্ষ্ম বাষ্পের মতো স্পন্দিত হচ্ছে। গৌরমোহন জানলার কাছে ক্যানভাস রাখল। কি আঁকবে সে ঠিক করে ফেলেছে। শুষ্ক প্রাণহীন শূন্যতার মাঝখানে একখানা ছোট বাড়ি। বাড়িটা জীবন্ত, তার ছোট ছোট দরজা জানলা যেন তার চোখ মুখ। বিপুল শূন্যতার মাঝখানে বসে বাড়িটা হাসছে। ছবির নাম শূন্য, শুধু শূন্য নয়। কতক্ষণ আপন মনে সে ছবি আঁকছিল তার খেয়াল নেই। ঘাড়ের কাছে আলতো নিঃশ্বাসের স্পর্শে সে চমকে উঠল। গৌরমোহন বুঝতে পারেনি ভূত বোধ হয় তার ছবি আঁকা দেখতে দেখতে তন্ময় হয়ে
তার ঘাড়ের কাছে এসে পড়েছে। সে ঘাড় ঘুরিয়ে বলে উঠল, হ্যাঁ? মনে হলো যে পেছনে দাঁড়িয়েছিল সে যেন চট করে পিছু হটল। গৌরমোহন মুহূর্তের জন্য নিজেকে সামলে নিয়ে বলল, ও তুমি? তা আমার ছবি আঁকা দেখছো বুঝি? তা বেশ বেশ। আচ্ছা, যেটুকু এঁকেছি কেমন মনে হচ্ছে বলো তো? এখনো বোধহয় ঠিক বুঝতে পারছো না, আর একটু আঁকা হোক, তারপর বুঝতে পারবে। গৌরমোহন আবার আঁকায় মন দিল। নিজের মনে আঁকে আর মাঝে মাঝে ভূতের উদ্দেশ্যে দু একটা কথা বলে। এইভাবে বেশ খানিকক্ষণ চলার পর একসময় সে অনুভব করল ঘরের আলো বেশ কিছুটা কমে এসেছে। শুধু তাই নয়, বাতাসের অভাবে দম বন্ধ হয়ে যাচ্ছে। সে তুলি ফেলে বাইরের জানলার দিকে তাকালো। সূর্যের আলো কেমন যেন ঝলসে গেছে। সে দেখতে পেল নদীর ওপারে ঈশান কোণে ধূসর মেঘ মাথা তুলেছে। একটা দমকা হাওয়া নদীর নিস্তরঙ্গ জলে যেন আঙুল বুলিয়ে গেল। গৌরমোহন আনন্দে বলে উঠল, ঝড় আসছে, ঝড়! চৈতালি ঝড় নতুন কিছু নয়, প্রতি বছরই আসে। একবার এই বাড়ির সকলকে বজ্রাহত করে দিয়ে চলে গেছিল। দেখতে দেখতে আকাশে যেন শুম্ভ নিশুম্ভের যুদ্ধ বেঁধে গেল। শনশন বাতাস, চকমক বিদ্যুৎ, গম গম বজ্রগর্জন। গৌরমোহনের মন আনন্দে নিচে উঠল। সে আঁকার সরঞ্জাম একপাশে সরিয়ে রেখে জানলাগুলো বন্ধ করার চেষ্টা করল। সব জানলা অবশ্য বন্ধ হল না। ভাঙা কাঁচের ভেতর দিয়ে বৃষ্টির ছাঁট আসতে লাগলো। সে তারস্বরে গান জুড়ে দিল, আহারে ওই রাখছে ডোবায় ব্যাঙ্গুলি, মনের সুখে ছড়িয়ে আছে ঠ্যাঙ্গুলি। আকাশেতে ছুটো ছুটি, মেঘে হাওয়ায় ছুটো পুটি, ভূত পেরেতে দত্তি দানয়ে খেলছে যেন ডাঙ্গুলি। আহারে ওই রাখছে ডোবায় ব্যাঙ্গুলি, মনের সুখে ছড়িয়ে আছে ঠ্যাঙ্গুলি ঠ্যাঙ্গুলি। বর্ষার মহিমা জ্ঞাপক অন্য কোনো গান জানা না থাকায় সে এই গানটাই অনেকক্ষণ ধরে গায়। কড়কড় শব্দ করে কোথাও যেন বাজ পড়ল। গৌরমোহন খাটের পাশে বসে পা দোলাতে দোলাতে ভাঙা জানলার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার শিল্পী মন প্রকৃতির এই উদ্দাম উন্মাদনাকে রঙের ফাঁদে ধরবার ভঙ্গি আনছে। বিদ্যুতের ঝলক আর বাজের আওয়াজ প্রায় একসঙ্গে তার চোখ কান ধাঁধিয়ে, আর তারপরেই ঘটে গেল এক লোমহর্ষক কাণ্ড। গৌরমোহনের কানের কাছে ভাঙা ভাঙা অস্ফুট স্বরে কে যেন বলে উঠল, আমার বড্ড ভয় করছে, বড্ড ভয় করছে। এই কথা বলে তাকে কে যেন জড়িয়ে ধরল। গৌরমোহনের হৃৎপিণ্ড একটা ডিগবাজি খেয়ে গলার কাছে ধড়ফড় করতে লাগলো। সে দিশেহারা হয়ে অদৃশ্য এই আলিঙ্গন থেকে মুক্ত হবার জন্য হাত পা ছুঁড়তে ছুঁড়তে চিৎকার করে বলতে লাগলো, ছাড়ো, আরে ছেড়ে দাও আমায়, কে? কিন্তু সেই অদৃশ্য প্রাণীর আলিঙ্গন কিছুতেই ছাড়াতে পারল না। ধস্তাধস্তি করতে করতে গৌরমোহন ভাঙা ভাঙা স্বর শুনতে পেল, দয়া করে আমাকে ছেড়ে দিও না, আমার আমার বড্ড ভয় করছে। তৃতীয়বার বাজের শব্দ গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। কিন্তু আশ্চর্যের কথা, এই শব্দে গৌরমোহনের ভয়ে বিহ্বলতা কেটে গেল। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা অপ্রাকৃতের ভয়কে দূর করে দিল। কে কে কে? ছাড়ো, আরে ছেড়ে দাও আমায়, কে? ছাড়ো ছাড়ো ছাড়ো। এতক্ষণ সে নিজেকে ছাড়াবার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু এখন
এখন কিছুক্ষণ স্থির হয়ে অদৃশ্য দেহটাকে স্পর্শ করে দেখতে লাগল। একটা হাত, চোখে দেখা না গেলেও অনুভব করা যাচ্ছে ছোঁয়া, কোমল অথচ দৃঢ় হাত। গৌরমোহন দু হাতে অদৃশ্য দেহটাকে স্পর্শ করতে করতে বলল, তুমি তুমি কে? ভূত নও? শীর্ণ কাঁপা কাঁপা স্বরে উত্তর এল, না, আমি মানুষ। গৌরমোহন স্পর্শে অনুভব করে চলল। হাত শেষ হয়ে কাঁধ শুরু হয়েছে। কাঁধের ওপর অদৃশ্য চুলের গোছা, তারপর গলা, তারপর গৌরমোহন একটা খাবি খাওয়া চিৎকার করে উঠল, এ কি? তুমি মেয়ে? এদিকে চৈতালি ঝড় আপাতত বিদায় নিয়েছে। তার দুরন্ত অভিযান 10 দিক ছাড়খাড় করে চলে গেছে। পেছনে পড়ে আছে ভিজে মাটি আর বাতাসের অবসন্ন নিঃশ্বাস। দুটো মানুষ বসে আছে খাটের কিনারায়, একজন অদৃশ্য, একজন দৃশ্যমান। থেমে থেমে কথা হচ্ছে। গৌরমোহন চিরকালই মেয়েদের কাছে মুখ চোরা। আজ অভাবিত ঘটনাচক্রে এই অদৃশ্য যুবতীর সংস্পর্শ পেয়েও সে বিহ্বল হয়ে পড়েছে। গৌরমোহন বলল, তোমার আর ভয় করছে না তো? না, মেঘ ডাকলেই ভয় করে। ইয়ে, তোমার নামটা এখনো জানা হয়নি। আমার নাম ছায়া। কিছুক্ষণ চুপচাপ, তারপর গৌরমোহন হাতের ঘড়ি দেখে বলল, বলছি, ইয়ে 6:30 বেজে গেছে, চায়ের সময় হলো। তুমি চা খাবে তো? হ্যাঁ, খাবো। খাট থেকে উঠতে গিয়ে ছায়ার গায়ে গা ঠেকে গেল। গৌরমোহন লজ্জায় লাল হয়ে উঠল। অদৃশ্য যুবতী যে সম্পূর্ণরূপে বিবস্ত্রা তা গৌরমোহন বুঝতে পারল। রান্নাঘরে গিয়ে চায়ের ব্যবস্থা করতে করতে সে দেখল তার থেকে খানিক দূরে বঁটিতে আলু কাটা হচ্ছে। চাকা চাকা করে আলু কাটা শেষ হলে একটা পাত্রে জমা হলো, তারপর বালতি জলে ধোয়া হয়ে তার পাশে রেখে দেওয়া হলো। গৌরমোহন জিজ্ঞেস করল, রাতে খিচুড়ি রাঁধা যাবে। আচ্ছা, তুমি খিচুড়ি ভালোবাসো? হ্যাঁ, লাড্ডু আর পকোড়া ছাড়া সবই ভালোবাসি। আহারে, লাড্ডু আর পকোড়া খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে। আচ্ছা, তুমি চায়ে ক চামচ চিনি খাও? অনেকদিন চা খাইনি। যখন খেতাম 5 চামচ চিনি খেতাম। চায়ের জল টিপটে ঢেলে গৌরমোহন লুচি ভাজতে বসল। ছায়া বলে উঠল, আমি লুচি ভাজতে জানি, তুমি সরো, আমি ভেজে দিচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না। অনেক কষ্ট করেছো তুমি, ঘর পরিষ্কার করেছো, বাসন মেজেছো। আমার ইচ্ছে করছে। তা আচ্ছা, তুমি ভাজো। গৌরমোহন দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো। লুচি আলু ভাজা তৈরি হলো, রেকাবির ওপর সাজানো হলো, তারপর স্টোভ নিভে গেল। দুজনে খেতে বসেছে। গৌরমোহন চা ঢালল, নিজের পেয়ালায় 2 চামচ চিনি দিল, ছায়ার পেয়ালায় 5 চামচ। খাওয়া চলছে। ছায়ার রেকাবি থেকে লুচির টুকরো শূন্যে উঠে অদৃশ্য হয়ে যাচ্ছে। চায়ের পেয়ালা ক্রমে ক্রমে খালি হয়ে গেল। গৌরমোহন অবাক হয়ে দেখছে, তার বিস্ময়ে কিছুতেই যাচ্ছে না। শেষে খানিক নীরবতা ভেঙে সে বলল, আচ্ছা, তুমি হঠাৎ কথা বললে যে? আগে তো কথা বলনি। কথা বলতে ভুলে গেছিলাম, বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না।
তারপর তারপর ওই বাজ পড়ার শব্দ হলো, ভয়ে মুখ দিয়ে কথা বেরিয়ে গেল। গৌরমোহন চায়ে চুমুক দিয়ে একটু সংকুচিত হাসল। শুধু কথাই বলনি, আমাকে জড়িয়েও ধরেছিলে। বড্ড ভয় করছিল যে। সরল অকপট উক্তি। লজ্জা নেই। লজ্জা বোধ হয় নারীর দেহ চেতনার অভিব্যক্তি। যার দেহই দেখা যায় না, সে আর কিসের জন্য লজ্জা পাবে? গৌরমোহন জিজ্ঞেস করল, আচ্ছা, কাল আমি যখন এলাম তুমি আমায় দেখেছিলে? হ্যাঁ, আমি তো গাছতলায় দাঁড়িয়েছিলাম। আমি যখন বাড়িতে এসে উঠলাম তখন তোমার কি মনে হয়েছিল? প্রথমটায় ভয় ভয় করছিল, তারপর তোমাকে দেখে খুব ভালো লাগলো। গৌরমোহনের বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল, কিন্তু তা ভয়ের দুরু দুরু নয়। সেই রাতে ভরপেট খিচুড়ি খেয়ে গৌরমোহন নিজের খাটের পাশে এসে বসল। ছায়া তার গা ঘেঁষে বসেছে। এই কয়েক ঘন্টায় গৌরমোহনের লজ্জা সংকোচ অনেকটাই কেটে গেছে। তবু ছায়ার গায়ে গা ঠেকতেই তার শরীর একটু রোমাঞ্চিত হল। ক্ষণিক নিস্তব্ধতা ভেঙে গৌরমোহন বলল, আচ্ছা, তুমি মানে খালি গায়ে থাকতে তোমার কোনো ইয়ে হয় না? অভ্যেস হয়ে গেছে। প্রথম প্রথম দু একবার কাপড় চুরি করে পরেছিলাম, কিন্তু কাপড় পরলে শুধু কাপড়টাই দেখা যায়, আমাকে দেখা যায় না। লোকে ভয় পায়, তাই পরি না। ভালো কথা। তুমি রাত্রিরে শো কোথায়? মেঝে শুই। শীতকালে শীত করে না? না, আমার অভ্যেস হয়ে গেছে। তা হোক, আজ কিন্তু তোমাকে খাটে শুতে হবে। আমি তোষক পেতে মেঝে শোবো। না, আমি খাটে শোবো না। তুমি মেয়ে হয়ে মেঝে শোবে আর আমি খাটে শোবো? এ হতেই পারে না। না, আমি খাটে শোবো না। শোবে না? তাহলে মেঝেতেই তোমার তোষক পেতে দি। কোন ঘরে শোবে বলো? এই ঘরেই শোবো। তুমি ওঠো, আমি তোষক পেতে নিচ্ছি। গৌরমোহন কুণ্ঠিত হয়ে উঠে দাঁড়ালো। এই ঘরে? কিন্তু মানে ইয়ে। খাটে দুখানা তোষক আর দুটো বালিশ ছিল। ছায়া একখানা তোষক টেনে খাটের পাশেই পেতে ফেলল। গৌরমোহন বলল, এই নাও বালিশ। একটু হাসির শব্দ শোনা গেল। বালিশ লাগবে না, তোষকই হয়তো অস্বস্তি হবে। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ো। তোমার বোধহয় ঘুম পাচ্ছে। আলো কমিয়ে দিই? দাও। ঘরের কোণে দেওয়ালের পাশে লণ্ঠনটা জ্বলছিল, এখন তা কমে গেল খানিকটা। গৌরমোহন উদ্বেল হৃদয়ে অপরিসীম বিস্ময় নিয়ে শুয়ে রইল। এ কি অনির্বচনীয় অভিজ্ঞতা! বিশ্ব সংসারে আর কেউ কি এটা অনুভব করেছে? ছায়া? মুহূর্তের মধ্যে ছায়া তার গায়ে হাত দিয়ে দাঁড়ালো। কি? তুমি কে, কি করে অদৃশ্য হয়ে গেলে? কিছু তো জানা হয়নি, বলবে আমায়? ছায়া খাটের পাশে বসল। গৌরমোহনের একটা হাত নিজের দুহাতের মধ্যে চেপে ধরল। আমার বয়স তখন 9 কি 10 বছর হবে। গৌরমোহন মনে মনে হিসেব করল, ছায়ার বয়স এখন 19 কি 20। বাবা, মা, আমি আর আমার ছোট ভাই নাদু এখানে বেড়াতে এসেছিলাম। আমার বাবার নাম ছিল নিধিরাজ মল্লিক। এই বাড়ির মালিক ছিলেন মদনলাল শেঠ, তাকে আমরা মদন কাকু বলে ডাকতাম। একদিন বিকেলবেলা ঝড় উঠল, আর যেমন ঝড় উঠেছিল তেমন। আমরা দরজা জানলা বন্ধ করে বাড়ির মধ্যে বসেছিলাম। তারপর বাড়ির উপর বারবার বাজ পড়তে লাগলো। আমি এই খাটটার উপর বসেছিলাম। তারপর কি হলো জানি না, আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান হলো দেখলাম এই ঘরের কোণেই পড়ে আছি।
নিজের হাত পা দেখতে পাচ্ছি না, বাড়িতে কেউ নেই, সামনে তালা লাগানো। এখন মনে হয় 3-4 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। গলার আওয়াজ একেবারে বুঝে গেছিল। আমি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে বাগানে গেলাম, বাগানেও কেউ নেই। তখন স্টেশনের কাছে বাজারে গেলাম, সেখানে 2-3 জন লোক বসে গল্প করছিল। তাদের কথা শুনে বুঝতে পারলাম আমার বাবা মা ভাই বোন কেউ বেঁচে নেই। কাঁদতে কাঁদতে আবার এই বাড়িতেই ফিরে এলাম। সেই থেকে একলা এই বাড়িতেই আছি। প্রথম খিদে পেলে মুদির দোকানে গিয়ে খাবার চুরি করে খেতাম, তারপর ওরাই এসে আমায় খাবার দিয়ে যেত। এমনি করে কত বছর কেটে গেল কে জানে। তারপর তুমি এলে। গৌরমোহন শুয়ে শুয়ে ভাবতে লাগলো, কি বিচিত্র এই জগৎ। বাজ পড়ে মানুষ অদৃশ্য হয়ে যায়, এও কি সম্ভব? গৌরমোহন বিজ্ঞান জানে না, হয়তো বিজ্ঞান এর ব্যাখ্যা জানে। যদি না জানে তাতেই বা ক্ষতি কি? বিজ্ঞান কি বিশ্বের সমস্ত রহস্যের ব্যাখ্যা করেছে? এই যে অদৃশ্য যুবতী তার হাতে হাত রেখে বসে আছে, সে কি কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে? গৌরমোহন একটা আকাঙ্ক্ষা ভরা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে ছায়া। পরদিন সকালে দুজনেরই ঘুম ভাঙল বেশ দেরিতে। অনেক রাত পর্যন্ত তারা গল্প করেছে, ফুলশয্যার রাতে নতুন বর বউয়ের মতো। তবু কৌতূহল শেষ হয়নি, সঙ্গ তৃষ্ণা মেটেনি। অবশেষে রাত শেষ হয়ে যাচ্ছে দেখে জোর করে ঘুমিয়েছিল। সকালে ছায়া গৌরমোহনের বুকের ওপর হাত রেখে ডাকল, ওঠো, চা এনেছি। গৌরমোহন উঠে বসে শূন্যে ভেসে থাকা চায়ের কাপ হাতে নিল। ঘুম ভরা গলায় বলল, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে ছায়া। ছায়া করুণ নিঃশ্বাস ফেলে বলল, কি করে দেখবে বলো? চায়ের কাপে চুমুক দিয়ে গৌরমোহনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে মুখ তুলে বলল, ছায়া, একটা কাজ করবে? কি? তুমি কাপড় জামা পরো, তাহলে তোমায় খানিকটা দেখতে পাবো। কিন্তু জামা কাপড় কোথায়? আমার বাক্সে ধুতি আর গেঞ্জি আছে, তাই পরো। শাড়ি ব্লাউজ তো এখন নেই। ছায়া গৌরমোহনের কথা মতো পোশাক পরে এসে দাঁড়াল। গৌরমোহন তাকে দেখে ভীষণ চমকে উঠল। খাটের পাশে দাঁড়িয়ে আছে একটা প্রেত মূর্তি, হাত পা নেই, মাথা নেই, সাদা কাপড়ে ঢাকা একটা মুন্ডহীন শরীর। গৌরমোহন ভয় পেয়ে বলল, ছায়া, খুলে ফেলো। হ্যাঁ, শিগগির খুলে ফেলো। আমি আমি সহ্য করতে পারছি না। মনে হচ্ছে তুমি একটা পেতনি। ছায়া। সঙ্গে সঙ্গে ধুতি গেঞ্জি মাটিতে পড়ে গেল। তারপর সারাদিন দুজনে অশান্ত মনে বাড়ি ময় ঘুরে বেড়ায়। গৌরমোহন বারবার বলতে থাকে, কি করে তোমায় দেখতে পাবো ছায়া, কি করে? ছায়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কি করব? তোমাকে না দেখতে পেলে জীবনই বৃথা। কি করে যে দেখি। আমারও, মানে। বুঝেছি, আমি তোমাকে দেখতে না পেলে তোমারও জীবন বৃথা। হ্যাঁ। তাহলে এখন কি করা যায়? আমি যেন অন্ধ হয়ে গেছি, সব দেখতে পাচ্ছি, শুধু তোমাকে দেখতে পাচ্ছি না। বিজ্ঞানে আজকাল কত কি হচ্ছে, একটা অদৃশ্য মানুষকে জল জ্যান্ত করে দিতে পারে না। ছাই বিজ্ঞান, দূর। সেদিন বিকেলে গৌরমোহন ছবি আঁকতে বসে ভাবতে লাগলো, আচ্ছা, ছায়ার একটা কল্পমূর্তি আঁকা যায় নাকি? কাপড় পরা অবস্থায় ছায়ার দেহের যে ইঙ্গিত সে পেয়েছে, তাকে সূত্র ধরেই গোটা মানুষটাকে কল্পনা করা যেতে পারে। অবশ্য সেক্ষেত্রে চোখ মুখের গড়ন
কাল্পনিক হবে। সে জিজ্ঞেস করল, আচ্ছা ছায়া, তোমার গায়ের রং কিরকম ছিল? ছায়া তার কাঁধে হাত রেখে বলল, ফর্সা, মা বলতেন দুধে আলতা। আর চোখ মুখ? তা কি করে বোঝাবো? আচ্ছা দেখি, তুমি আমার সামনে দাঁড়াও তো, চুপ করে দাঁড়াবে। গৌরমোহন আঙুলের স্পর্শে ছায়ার চোখ মুখ অনুভব করে দেখতে লাগল। চোখ দুটো বেশ টানা টানা মনে হচ্ছে, নাকটা সরু, ঠোঁট দুটো ভারী নরম। তুমি আমার মডেল, বুঝেছ? দাঁড়িয়ে থাকো, তোমাকে ছুঁয়ে ছুঁয়ে আঁকবো। প্যালেটের উপর রং মিশিয়ে সে ক্যানভাসের দিকে ফিরছে এমন সময় একটা চোখ ধাঁধানো আইডিয়া তাকে অবাক করে দিল। ছায়া, ছায়া, এই যে আমি। কাছে এসো, কাছে এসো। তোমার তোমার মাথাটা একবার দেখি। হ্যাঁ হ্যাঁ, এবার চুপটি করে থাকো। এই বুদ্ধিটা এতক্ষণ মাথায় যে কেন আসেনি। তোমার গায়ে আমি তোমার ছবি আঁকবো, যেমন কাচের ওপর ছবি আঁকে, বুঝেছো? বাঁ হাতে ছায়ার মাথা ধরে গৌরমোহন ডান হাতের রং মাখা তুলি দিয়ে তার গালে স্পর্শ করল। গালের ওপর পাকা ডালিমের রং লেগে রইল। গৌরমোহনের ইচ্ছে হলো সে আনন্দে নেচে ওঠে, কিন্তু সেই ইচ্ছে দমন করে সে অতি যত্নে ছায়ার মুখে রং লাগাতে শুরু করল। ধীরে ধীরে তার মুখখানা ফুটে উঠতে শুরু করল। ঠোঁটে একটু গোলাপি রং দিল, ভুরুতে কালো রং, কিন্তু কিন্তু চোখের মনিতে তো রং লাগানো যায় না। চোখ দুটো তাই শূন্যই রইল। তবু মুখখানা চমৎকার, পান পাতার মতো। ছায়া, কি সুন্দর তুমি। দাঁড়াও, এবার চোখের ব্যবস্থা করছি। সে ছুটে গিয়ে পাশের ঘর থেকে নিজের চশমা এনে ছায়ার চোখে পরিয়ে দিল। ছায়ার মুখ প্রাণবন্ত হয়ে উঠল, রূপকথার রাজকন্যার মতো মুখ। ঘুমন্ত রাজকন্যার চোখে ঘুম বাড়ানি অন্ধকার। ছায়া একটু একটু হাসল। গৌরমোহনের শিল্পী মন আর শাসন মানল না। সে দু হাত মাথার উপর তুলে ছায়াকে ঘিরে নাচতে লাগল। হৃদয় আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। তারপর যা হলো সেটা একেবারে নাটকীয় পরিস্থিতি। গৌরমোহনের মা শশীমুখী হঠাৎ ঘরে প্রবেশ করলেন এবং গৌরমোহনকে একখানা দেহহীন মুন্ডুর চারপাশে নাচ করতে দেখে এক অনৈসর্গিক আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেলেন। তার পেছন পেছন গৌরমোহনের বন্ধু মোহনলাল রোমাঞ্চিত হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। শশীমুখীর আবির্ভাব অবশ্য অনৈসর্গিক নয়। গৌরমোহন ফেরার হওয়ার পর তিনি প্রচন্ড বেগে তদন্ত শুরু করে দিয়েছিলেন, আর অল্প কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছিলেন যে মোহনলাল এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। তিনি তখন মোহনলালের গলা টিপে ধরেন। মোহনলাল বেশিক্ষণ এই অত্যাচার সহ্য করতে পারেন, সব সত্যি কথা বলে দিয়েছিল। তখন শশীমুখী তাকে সঙ্গে নিয়ে গৌরমোহনকে ধরতে এসেছিলেন। গৌরমোহন বন্ধুর মুখে সব কথা শুনে তাকে তিরস্কার না করে বলল, ভালোই হয়েছে। সে মোহনলালকে সব কথা খুলে বলল। ছায়া ইতিমধ্যে নদীতে গিয়ে মুখের রং ধুয়ে আবার সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। সে ভীতু মানুষ, এই সব গন্ডগোল দেখে ভয় পেয়ে গেছে। শশীমুখীর জ্ঞান ফিরলে তিনি ভয়ার্ত চোখে একবার চারিদিক দেখলেন, তারপর বাবা গো বলে ঊর্ধ্বশ্বাসে স্টেশনের দিকে ছুটলেন। গৌরমোহন তার বন্ধু মোহনলালকে বলল, তুই মাকে নিয়ে ফিরে যা, শিগগির একটা পুরুত নিয়ে আসবি, দেরি করবি না। মোহনলাল বলল, আচ্ছা, তখন তোর বউকে ভালো করে দেখবি। আর একটা কথা, তুই তোর বাড়িটা আমাকে বিক্রি করে দে ভাই,
আমি এখানেই বউ নিয়ে থাকবো। মোহনলাল বলল, বিক্রি করব না, বাড়িটা তোর বিয়ের যৌতুক। আচ্ছা আজ চলি, কাল পরশুর মধ্যেই পুরুত নিয়ে ফিরবো। দই, সন্দেশ, মাছ, কনের গয়না, বেনারসি সব নিয়ে আসবো। মোহনলাল চলে গেল। একটা অদৃশ্য হাত এসে আলতো জড়িয়ে ধরল গৌরমোহনের হাত। গৌরমোহন সেদিকে ফিরে বলল, চলো আরেকবার, ভালো করে এখনো তোমাকে দেখা হয়নি। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন শূন্য শুধু শূন্য নয়, মূল রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, রেডিও রূপান্তর গোধূলি শর্মা। গৌরমোহনের চরিত্রে এবং গল্পের সূত্রধর আমি অগ্নি, ছায়ার চরিত্রে গোধূলি, মুদির চরিত্রে সমক, স্টেশন মাস্টার পুষ্পল, মোহনলাল অত্রি, শশীমুখী ইন্দ্রাণী। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সৌম্য এবং শুভ। গল্প পাঠ মুদির বন্ধুর চরিত্রে এবং পর্ব পরিচালনায় দীপ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শূন্য শুধু শূন্য নয়। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।